আজকে আফ্রিকা কবিতার দ্বিতীয় পর্ব আলোচনা করব। অর্থাৎ প্রথম পর্বে যে অংশটুকু থেকে আমরা আলোচনা করেছিলাম, যে অংশটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম, তার পরের অংশটুকু আলোচনা করব। আমরা আলোচনা করেছিলাম ফার্স্ট প্যারাগ্রাফের শেষ অবধি, তাণ্ডবের দুন্দুভি নীলাওতে এই পর্যন্ত আলোচনা করেছিলাম। এই প্রথম প্যারাগ্রাফে আমরা যা পেলাম, আসলে এই প্রথম প্যারাগ্রাফের মধ্য দিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকার জন্ম বৃত্তান্তের আলোচনা করেছেন, যে বিশ্বস্রষ্টা তার সেই সৃষ্টির প্রাক পর্বে বহুবার নিজের প্রতি অসন্তোষে তিনি বারবার বিশ্বকে বিধ্বস্ত করেছেন, আবার নতুন করে গড়েছেন। আর সেই ঠিক তারপরেই স্রষ্টা যখন তার নিখুঁত সৃষ্টি রূপ দিয়েছেন, নিখুঁত সৃষ্টিকে স্থাপন করেছেন, সেই সময় দেখা গিয়েছে যে প্রাচী ধরিত্রীর বুক থেকে সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে এক সেপারেট জায়গায়, আলাদা জায়গায় বসিয়েছে। আর সেই আলাদা জায়গায় যেখানে বসানো হয়েছে, সেই জায়গায় আফ্রিকাকে ছেয়ে রয়েছে বনস্পতি, ঘন অরণ্য, দুর্গম দুর্বোধ্য প্রকৃতি নিয়ে যেন আফ্রিকার অধিবাসীরা জীবন অতিবাহিত করছেন। আফ্রিকার অধিবাসীরা এক এক করে এই আফ্রিকার যে দুর্গমের রহস্য বা দুর্বোধ্য প্রকৃতির যে দুর্বোধ্য সংকেত, সেগুলো যেন ধীরে ধীরে তারা বোধগম্য করতে পেরেছিল, বা তারা তাদেরকে হার মানাতে পেরেছিল। অর্থাৎ আফ্রিকার মধ্যে যে ভয়ঙ্করতা, যে দুর্গমতা, যে দুর্বোধ্য বিষয়গুলো ছিল, সেগুলো আত্মস্থ করে নিয়ে বা সেগুলোকে জয় করে নিয়ে সেই তারা নিজের জীবন অতিবাহিত করছিল। আমরা এইটুকুই আলোচনা করেছিলাম, যে এই আলোচনার মধ্যে ছিল যে প্রকৃতির দুর্গমতাকে জয় করে নিয়ে আফ্রিকা কী করে নিজের অস্তিত্বকে প্রতিষ্ঠা করেছিল। যে আফ্রিকা নিজে অস্তিত্ব প্রতিষ্ঠা করেছিল, সেই আফ্রিকার নিজস্ব সংস্কৃতি ছিল, নিজস্ব সমাজ ছিল, নিজস্ব ঐতিহ্য ছিল, এবং ছিল সেখানকার সম্পদ, সেই স্থানের সম্পদ। আমরা পরের অংশটুকু আজকে আলোচনা করব। বলা হচ্ছে, হাই ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে।
এই অংশটুকু আলোচনা করি। বলছে হাই ছায়াবৃতা। ছায়াবৃতা, ছায়াবৃতা অর্থাৎ ছায়া দ্বারা আবৃতা, অর্থাৎ যেখানে ছায়া দিয়ে ঢাকা, অর্থাৎ যেখানে আলো পৌঁছাতে পারে না, অন্ধকারময় এক পরিস্থিতি, অন্ধকারময় এক পরিবেশ। সেই অন্ধকারময় পরিবেশের কথাই বলা হয়েছে যে হাই ছায়াবৃতা। এখানে ছায়াবৃতা বলা হয়েছে আফ্রিকাকে, কারণ আফ্রিকার যদি আমরা প্রাকৃতিক পরিবেশ খেয়াল করি তবে সেখানে দেখতে পাবো যে কৃপণ আলো অর্থাৎ স্পষ্ট আলো সেখানে প্রবেশ করতে পারে না। সেটার কারণ হচ্ছে যে ঘন জঙ্গলে পরিপূর্ণ এই আফ্রিকা, যেখানে আলো প্রবেশ করতে পারে না, সেখানে সবসময় ছায়া বিরাজমান, অন্ধকার, প্রায় অন্ধকার বিরাজমান। তারপর বলছে হাই ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল, কি অপরিচিত ছিল? আফ্রিকার মানব রূপ। অর্থাৎ আফ্রিকায় যে জীবন অতিবাহিত হতো, সেই জীবনের যে মানবিক রূপ ছিল, সেই মানবিক রূপ কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল। এই যে কালো ঘোমটার নিচে আফ্রিকার অধিবাসীদের মানবিক রূপ অপরিচিত ছিল, সেটা কার কাছে অপরিচিত ছিল? বলা ভালো এটা অপরিচিত ছিল তৎকালীন যে সভ্য সমাজ বা ইউরোপ মহাদেশের যে সমস্ত দেশগুলো সাম্রাজ্যবাদী লোভে অতিষ্ঠ হয়ে উঠেছিল, সেই সাম্রাজ্যবাদী শক্তিগুলোর কাছে আফ্রিকার মানবিক রূপ অপরিচিত ছিল। তাদের তীক্ষ্ণ দৃষ্টি, তাদের লোভের দৃষ্টি তখনও পর্যন্ত আফ্রিকার উপরে গিয়ে পৌঁছায়নি। তারা সেই আফ্রিকাকে উপেক্ষা করেছিল। বলছে পরের লাইনে, বলছে উপেক্ষার আবিল দৃষ্টিতে। আবিল শব্দের অর্থ হচ্ছে কলুষিত বা পরিষ্কার নয়, অপরিষ্কার। বলছে কলুষিত দৃষ্টিতে, অর্থাৎ অস্পষ্ট একটা দৃষ্টিতে সব ইউরোপ মহাদেশের সাম্রাজ্যবাদী শক্তিগুলো আফ্রিকাকে উপেক্ষা করে গিয়েছিল। উপেক্ষার আবিল দৃষ্টিতে, মানে তারা সেই আফ্রিকার উপরে তেমনটা নজর দেয়নি। তাহলে এই অংশটুকুতে বলা হচ্ছে যে আফ্রিকা মহাদেশ যা ছিল ছায়াবৃতা, যা ছিল ঘোমটার নিচে এবং সাম্রাজ্যবাদী শক্তির কাছে অপরিচিত, আর সাম্রাজ্যবাদী শক্তির কাছে উপেক্ষিত ছিল, আবিল দৃষ্টিতে, পঙ্কিল দৃষ্টিতে, তাদের যে কলঙ্কিত যে দৃষ্টি, অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তির যে কলঙ্কিত দৃষ্টি, সেই কলঙ্কিত দৃষ্টির কাছে উপেক্ষিত ছিল। সেই কলুষিত দৃষ্টি আফ্রিকার উপরে তখনও গিয়ে পৌঁছায়নি। এই যে 4 লাইন, এই 4 লাইনের অর্থ এইটুকুই যে আফ্রিকার যে অবস্থা তখন ছিল ছায়াবৃতা এবং কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল। অপরিচিত কাদের কাছে অপরিচিত ছিল? সাম্রাজ্যবাদী শক্তির কাছে অপরিচিত ছিল। তাদের লোলুপ দৃষ্টি, তাদের কলুষিত দৃষ্টি, অশুভ দৃষ্টি উপেক্ষা করে গিয়েছিল আফ্রিকাকে। এর পরের অংশ, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে।
এই যে এলো ওরা, ওরা বলতে এখানে সাম্রাজ্যবাদী শক্তির কথা বলা হয়েছে। আমি কবিতা শুরু করার প্রথমেই বলেছিলাম যে এই কবিতা রচনার, আফ্রিকাকে নিয়ে কবিতা রচনার রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভিউ, সেটা হচ্ছে কী জন্য তিনি কবিতা লিখলেন, যে সময়ে প্রথম বিশ্বযুদ্ধের পর বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এমনটা সময়ে, যখন ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিগুলোর যে ক্ষমতা প্রদর্শনের যে একটা ভয়ঙ্কর রূপ দেখা গিয়েছিল, ইউরোপ মহাদেশের সাম্রাজ্যবাদী শক্তিগুলো ক্ষমতা প্রদর্শনের যে এক ভয়ঙ্কর রূপ দেখা গিয়েছিল, সেই সময়ে একটু আমি দুঃখিত যে আমার মোবাইলের নেটওয়ার্ক অফ করিনি, সেই জন্য একটা কল এসেছিলো। যাই হোক, ওরা বলতে এখানে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিদের কথা বলা হয়েছে। যে কথা বলছিলাম, যে সাম্রাজ্যবাদী শক্তিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে নিজেদের ক্ষমতা প্রদর্শনে মেতে উঠেছিলেন, ঠিক সেই সময়ে মুসোলিনি যখন আফ্রিকার আবিসিনিয়ার ওপর আক্রমণ চালালো, সেই পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকার কবিতাটি লিখলেন। সেখানে তিনি আফ্রিকার জন্য যেমন দরদ, যেমন সহমর্মিতা দেখিয়েছেন, ঠিক তেমনিভাবে সাম্রাজ্যবাদী শক্তিদের বিভিন্ন কর্মকাণ্ডের তিনি সমালোচনা করেছেন এবং তাকে তিনি ধিক্কার জানিয়েছেন। এই কবিতার এইটুকুই বিষয়। এখানে কি বলছে যে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা বলতে এখানে সাম্রাজ্যবাদী শক্তিদের কথা বলা হয়েছে। লোহার হাতকড়ি নিয়ে এলো, বুঝতেই পারছো যে লোহার হাতকড়ি ব্যবহৃত হয় ওই বন্দি করার জন্য, বা নিজের শাসন কায়েম করার জন্য বন্দি করে নেওয়া, সেটা হচ্ছে লোহার হাতকড়ি ব্যবহৃত হয়ে থাকে। এখানে লোহার হাতকড়ি বৃহত্তর অর্থে যে পরাধীন করে দেওয়া। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এই সাম্রাজ্যবাদী শক্তিদের কথা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলেছেন। তিনি বলছেন যে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, বলছে নেকড়ে যেমন বন্য পশুদের থেকেও এদের নখ তীক্ষ্ণ। বন্য পশুরা যে পাশবিক ক্রিয়াকলাপ চালায়, তার থেকেও তীক্ষ্ণ বা তার থেকেও জোরালো অমানসিক পাশবিক যন্ত্রণা এরা দিতে পারে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময়ে ভারতবর্ষে দেখেছেন যে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি কী করে ভারতের ওপর শাসন এবং শোষণে মেতে উঠেছেন। সম্পদ ভারত থেকে তারা বয়ে নিয়ে যাচ্ছেন, বিনিময়ে ভারতের প্রজাদের বা ভারতের অধিবাসীদের দিয়ে যাচ্ছেন শাস্তির পর শাস্তি। সেই তিনি উপলব্ধি করতে পেরেছেন, আর সেই উপলব্ধি থেকে তিনি বলেছেন যে সাম্রাজ্যবাদী শক্তিদের পাশবিকতা, অমানসিক ক্রিয়াকলাপ কতটা তীক্ষ্ণ হতে পারে, কতটা জোরালো হতে পারে, এই অভিজ্ঞতা তার রয়েছে। তাই তিনি বলেছেন যে সাম্রাজ্যবাদী শক্তির পশুদের থেকেও অমানবিক কাজ করে থাকেন। তাই বলেছেন নখ যাদের তীক্ষ্ণ, যাদের বলতে এখানে ওই সাম্রাজ্যবাদী শক্তিদের কথা বলা হয়েছে। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। বলছে এলো মানুষ ধরার দল। এই সাম্রাজ্যবাদী শক্তিকে বলা হয়েছে মানুষ ধরার দল, কারণ এরা মানুষকে ধরে ধরে এদেরকে দাসে পরিণত করতো। বিশেষ করে আফ্রিকাতে যেটা ঘটেছিল, যে এরা মানুষকে ধরে ধরে বা মানুষকে, আফ্রিকার অধিবাসীদেরকে এরা দাসে পরিণত করেছিল। আফ্রিকা মহাদেশে ইউরোপীয় সভ্যতার বা
ইউরোপীয় সভ্য সমাজের দৃষ্টি পড়ার আগে, অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তিদের দৃষ্টি পড়ার আগে পর্যন্ত তাদের আফ্রিকার যে ঐতিহ্য ছিল, আফ্রিকার যে সংস্কৃতি ছিল, তাদের যে নিজস্ব সম্পদ ছিল, সেই সম্পদ উপেক্ষিত হয়েছিল এক সময়ে, ইউরোপীয় সভ্য সমাজ দ্বারা উপেক্ষিত হয়েছিল। কিন্তু যখন ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি নিজস্ব সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে এগোচ্ছে, তখন তারা যে কী অমানবিক কাজগুলো করেছে, সেই মানুষের তারা সুখ কেড়ে নিয়েছে, শান্তি কেড়ে নিয়েছে। তারা দেশ থেকে সম্পদকে লুণ্ঠন করে নিয়ে গিয়েছে, দেশ থেকে সম্পদ লুণ্ঠন করে নিয়ে গিয়ে তারা নিজস্ব জাতিকে সমৃদ্ধশালী করেছে। আর তারা এতটাই শক্তিশালী ছিল যে এই শক্তিশালিতার জন্য তারা গর্ববোধ করত, তারা গর্বে অন্ধ ছিল, গর্বে তারা অন্ধ ছিল। কেমন অন্ধ ছিল? যে সূর্যহারা অরণ্যের চেয়ে, অর্থাৎ সূর্যের আলো যে অরণ্যে পৌঁছাতে পারে না, সেটা যেমন অন্ধকার, তার থেকেও বেশি গর্বে অন্ধ ছিল কারা? এই সাম্রাজ্যবাদী শক্তিরা। তারপর বলছে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমনুষ্যতা। সভ্য কাকে বলছে? ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির যে জীবন অতিবাহিত করত, সেটাই তথাকথিত সভ্য বলে পরিচিত। কিন্তু এই সভ্য, যাকে আমরা সভ্য বলে অভ্যস্ত, ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি বা উন্নত সভ্যতা, আমরা ইউরোপের সভ্যতাকে উন্নত সভ্যতা ধরে নিই, কিন্তু তারা কতটা সভ্য, তাদের সভ্যের আড়ালে কবি দেখিয়ে দিয়েছেন যে সভ্যের আড়ালে তাদের যে বর্বরচিত লোভ রয়েছে। সেই বর্বরচিত লোভ এতটাই তাদের ছিল যে তারা তাদের নিজস্ব লোভের দ্বারা নগ্ন করে দিয়েছিল, উলঙ্গ করে দিয়েছিল। কি উলঙ্গ করে দিয়েছিল? তাদের যে নির্লজ্জতা, তাদের যে অমানুষতা, সেই নির্লজ্জতা বা অমানুষতা নিজস্ব বর্বর লোভের জন্য উন্মুক্ত হয়ে গিয়েছিল। অর্থাৎ আমরা যাকে সভ্য বলে সেই সময়ে করতাম, যে ইউরোপ মহাদেশের ইউরোপীয় জাতিরা সভ্য জাতি, সেই সভ্য জাতিদের যে বর্বর লোভ, সেই বর্বর লোভের দ্বারা তাদেরকে চিনে নিয়েছিলাম যে তারা কতটা নির্লজ্জ এবং তারা কতটা অমানবিক, কতটা অমানুষ। তাই কবি বলছেন যে সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। পরের অংশ আসছে, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। তোমার ভাষাহীন ক্রন্দনে, তোমার বলতে এখানে আফ্রিকার কথা বলা হয়েছে বা আফ্রিকার অধিবাসীদের বলা হয়েছে, যে তাদের ভাষাহীন ক্রন্দন, অর্থাৎ তাদের ভাষাহীন কান্না। ক্রন্দন শব্দের অর্থ কান্না। তাদের যে ভাষাহীন কান্না, সেই ভাষাহীন কান্না, কেন তাদের ভাষাহীন কান্না? ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির আক্রমণে আফ্রিকার অধিবাসীদের যে অধিবাসীদের উপর যে অমানবিক, যে পাশবিক অত্যাচার হয়েছিল, তাতে আফ্রিকাবাসীদের জীবন ছিন্ন ভিন্ন হয়ে গেছিল। আফ্রিকাবাসীদের যে বেদনা, দুঃখ, কান্না এতটাই ছিল যে তা ভাষায় প্রকাশ করা যায় না। তাই জন্য কবি বলেছেন, তোমার ভাষাহীন ক্রন্দনে। কী হয়েছিল? বাষ্পাকুল অরণ্য পথে, অর্থাৎ অরণ্য, আফ্রিকা তো অরণ্য ছায়া, অরণ্যেই আবৃত, সেই অরণ্য পথে কী হয়েছিল? বাষ্পাকুল হয়ে গেছিল। অর্থাৎ সেই ক্রন্দনের চোখের জলে জলমগ্ন হয়ে গিয়েছিল। ক্রন্দনে চোখের জলে
পথ জলমগ্ন হয়ে গেছিল। তারপর বলছে যে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে, পঙ্কিল হলো ধূলি তোমার রক্ত অশ্রুতে মিশে। পঙ্কিল হলো অর্থাৎ পাঁক হয়ে গেল, অর্থাৎ কর্দমাক্ত হয়ে গেল, কাদা হয়ে গেল, ধূলি। আফ্রিকা মহাদেশের রাস্তার ধূলি বা আফ্রিকা মহাদেশের ধূলি কি হয়েছে, পাঁক কাদাতে পরিণত হয়ে গেছে, পাঁকে পরিণত হয়ে গেছে, পঙ্কিল হয়ে গেছে। কিভাবে? রক্তে আর অশ্রুতে মিশে। অর্থাৎ ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির তীব্র আক্রমণে ইউরোপীয় সাম্রাজ্যবাদীর শক্তির যে বর্বরচিত, যে অমানবিক, যে নিষ্ঠুর আক্রমণ, সেই আক্রমণে যে রক্তপাত হয়েছিল এবং দুঃখের যে কান্না, সেই রক্তে এবং কান্নার ফলে অশ্রুতে অর্থাৎ চোখের জলে সমস্ত ধূলি কাদাতে পরিণত হয়েছিল। আর দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বলছেন, দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তার উপর দিয়ে দস্যু কাদের বলা হয়েছে? সাম্রাজ্যবাদী শক্তিদের বলা হয়েছে দস্যু। তারা যে জুতো পরে থাকতো সেখানে কাঁটা মারা থাকতো, কারণ সেই তাদের অমানবিক রূপটা বোঝানোর জন্য এভাবে বলেছেন। আমরা সাধারণত দেখি যে পশুদের পায়ে নখ থাকে বা থাবা থাকে, সেটা অনেকটাই তাদের আক্রমণের জন্য কাজে লাগে। তো তার থেকেও তীক্ষ্ণ এই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিদের পায়ের কাঁটা, তাদের পায়ে যে অমানবিক কাঁটা রয়েছে জুতোর তলায়, তাতে ভয়ঙ্কর কাদার পিণ্ড লেগেছে, কারণ সেখানে কাদাই পরিণত হয়ে গেছে। রক্তে অশ্রুতে মিশে আফ্রিকার যে ধূলি কাদাতে পরিণত হয়েছে, সেই কাদার উপরে এই পশুদের মতো ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির পায়ের তলে যে কাঁটা রয়েছে, সেই কাঁটা দিয়ে দাগ পড়ে গেছে। কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড। কিসের দাগ? সেটা যেন চিরচিহ্নিত, অর্থাৎ চিরকালের জন্য দাগ পড়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। যেভাবে আফ্রিকাকে অপমান করা হলো, সেই ইতিহাস যেন চিরকালের জন্য চিহ্নিত হয়ে রয়ে গেল। অর্থাৎ এই রবীন্দ্রনাথ ঠাকুর সাম্রাজ্যবাদী শক্তি বা ফ্যাসিবাদী শক্তিদের কতটা ভয়ঙ্কর, তাদের শোষণ কতটা ভয়ঙ্কর হতে পারে, ভারতবর্ষে থেকে তিনি তা উপলব্ধি করতে পেরেছিলেন। আর এই উপলব্ধির বলে তাদের বর্বর লোভ বা তাদের নির্লজ্জ অমানুষতা, তাদের কাঁটা মারা জুতোর তলার রক্তে অশ্রুতে মিশে যে ধুলো পাঁকে পরিণত হয়ে গেছিলো, কাদায় হয়ে গেছিলো, তাদের সেই শোষণ নিপীড়ন যেন ইতিহাসে, তাদের সেই শোষণ নিপীড়নে যে অপমান বোধ রয়েছে, সেটা যেন ইতিহাসে চিরকালের জন্য লিপিবদ্ধ হয়ে গেল। সেই অপমানের দাগ কোনোদিনও দূর হবে না। তাই কবি বলেছেন যে চিরচিহ্ন দিয়ে গেল। সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা এই আফ্রিকার উপরে যে পাশবিক অমানবিক অত্যাচার, সেই অত্যাচারের ইতিহাস কোনোদিনও যেন দূর হবে না, কোনোদিনও যেন মুছে যাবে না। পরের অংশটুকু আসি। তাহলে আমরা এইটুকু অংশ দেখব যে এই অংশটুকুতে কি বলা হলো। আমি তো এতক্ষণ ধরে আলোচনা করলাম, প্রায় 24 মিনিট ধরে আলোচনা করছি। তা এই প্যারাগ্রাফটুকুই করালাম। এই প্যারাগ্রাফটুকুতে কি বলা হচ্ছে? তাহলে এই প্যারাগ্রাফটুকুতে সাম্রাজ্যবাদী শক্তিদের দ্বারা আফ্রিকা কীভাবে অত্যাচারিত হয়েছিল তার যেন একটু
ছায়া এসে পড়েছে। সাম্রাজ্যবাদী শক্তি প্রথমত আফ্রিকাকে উপেক্ষার দৃষ্টিতেই দেখে এসেছিল। সাম্রাজ্যবাদী শক্তির কাছে আফ্রিকা মহাদেশের মধ্যে যে সম্পদ রয়েছে, তাদেরও যে একটা মানবিক রূপ রয়েছে, তাদেরও যে ঐতিহ্য সংস্কৃতি রয়েছে, সেটা কিন্তু উপেক্ষিত ছিল, সেটা কিন্তু অপরিচিত ছিল। আর ধীরে ধীরে যখন সভ্য সমাজের বা সাম্রাজ্যবাদী শক্তির দল তাদের ক্ষমতা প্রদর্শনে মেতে উঠেছে, তখন দেখা গেল যে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের হাতে আফ্রিকাবাসীরা কী হচ্ছে, নিষ্ঠুরভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে, তাদের প্রাকৃতিক সম্পদকে লুট করে নিচ্ছে, তাদেরকে দাসে পরিণত করছে। তাদের যে এই আক্রমণ, সেই আক্রমণকে পশুদের থেকেও নীচ বলে মনে করা হয়েছে। পশুদের থেকেও বর্বরচিত, পশুদের থেকেও নীচ এই ভয়ঙ্কর আক্রমণ, এটা বলা হয়েছে। তাদের পশুদের থেকেও নখগুলো যেন তীক্ষ্ণ, পশুদের থেকেও তীক্ষ্ণ, যেন কাঁটার মতো। আর তাদের সেই কাঁটা দেওয়া জুতোই কান্না এবং রক্তের সংমিশ্রণে ধুলো যেন একেবারে কর্দমাক্ত হয়েছে। তারপর যে দাগটা আফ্রিকার উপরে পড়েছে, যে অপমানের দাগটা আফ্রিকার উপরে পড়েছে, সেই অপমানের দাগটা কোনোদিনও যেন আর মুছে যাবে না। পরের অংশটুকু আসি। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। সমুদ্র পার বলতে এখানে কোন জায়গাটাকে বলা হয়েছে একটু শুধু বলে নিই। সমুদ্র পার বলতে এখানে ইউরোপ মহাদেশের কথা বলা হয়েছে। তো যে সময়ে আফ্রিকার উপরে এইরকম অমানবিক, বর্বরচিত, নির্মম শোষণ নেমে এসেছে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি দ্বারা, ঠিক সেই সময়ে সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির দেশগুলোতে কী হচ্ছে, সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছে পূজার ঘণ্টা। সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে, অর্থাৎ দেবতার নামে পুজো চলছে। তাদের নিজস্ব দেশে দেবতার নামে পুজো চলছে। তাদের নিজস্ব দেশে, অর্থাৎ ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিদের নিজস্ব দেশে শিশুরা মায়ের কোলে খেলা করছে। সেখানকার কবিরা যে সঙ্গীত ধারণ করেছেন, বা যে সঙ্গীত তারা কণ্ঠে ধারণ করেছেন, যে সঙ্গীত তারা বাজাচ্ছেন, সেখানে সুন্দরেরই আরাধনা করা হচ্ছে। অর্থাৎ এই অংশটুকুর মধ্য দিয়ে বলা হচ্ছে যে সমুদ্র পাড়ে, অর্থাৎ ইউরোপের শক্তিধর দেশগুলোতে সেই সময় কিন্তু এর কোনো ছায়া তার উপরে গিয়ে পড়ছে না। তারা এক স্বাভাবিক জীবনযাপন পালন করছে। যেখানে আফ্রিকার উপরে হচ্ছে যে নির্মম আঘাত নেমে আসছে, সেই সময় ইউরোপ মহাদেশে কিন্তু এক সুস্থ স্বাভাবিক জীবন, তারা সুস্থ স্বাভাবিক জীবন পালন করে যাচ্ছে। সেখানে কোনো রকম কোনো নির্মমতা, সেখানে কোনো রকম তার কোনো প্রভাব কিন্তু পড়ছে না। কবি এই অংশটুকু বলার মাধ্যমে কবি রবীন্দ্রনাথ ঠাকুর যেন আফ্রিকার যে বেদনা, সেই বেদনাতে তিনি সমবেদনা প্রকাশ করেছেন। আর কবি বলেছেন যে আফ্রিকাবাসীরা যখন ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিদের বর্বরচিত লোভে বা অমানবিক কার্যকলাপে জর্জরিত, শোষিত, ঠিক সেই সময় সাম্রাজ্যবাদী দেশগুলিতে কী চলছে? দেবতার মন্দিরে দেবতার পুজো চলছে, মায়ের কোলে শিশুরা খেলছে,
তাদের কবিরা যে সঙ্গীতের মধ্য দিয়ে সুন্দরেরই আরাধনা করছেন, এ যেন এক আলাদা চিত্র। অর্থাৎ আফ্রিকা এবং ইউরোপ মহাদেশের যদি চিত্রটাকে তুলে ধরা হয় তাহলে দেখব যে একেবারেই স্বতন্ত্র এক চিত্র, সেখানে এক স্বাভাবিক জীবনযাপন পালন হচ্ছে। এইগুলো বলার মাধ্যমে আসলে কবি আফ্রিকার ওপরে সমবেদনা প্রকাশ করেছেন এবং যেন সাম্রাজ্যবাদী শক্তির জন্য এক প্রাণ ভরা ধিক্কার দিয়ে গেছেন। একেবারে শেষ প্যারাগ্রাফ আলোচনা করব যে আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। বলছে আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, প্রদোষকাল শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যাবেলা বা সায়ংকাল, রাত্রিকাল। তাহলে আজ যখন পশ্চিম দিগন্তে বলতে পশ্চিমের দেশগুলোর কথা বলা হয়েছে, এখানে ইউরোপ মহাদেশের কথা বলা হয়েছে। অর্থাৎ ইউরোপ মহাদেশের সেই দেশগুলোর, মানে ইউরোপ মহাদেশের সেই সাম্রাজ্যবাদী শক্তির কথাগুলোই, সাম্রাজ্যবাদী শক্তিধর দেশগুলোর কথাই বলা হয়েছে। যে আজ যখন পশ্চিম দিগন্তে অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তিধর দেশগুলোর ক্ষেত্রে প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যাবেলা, ঝঞ্ঝা বাতাসে অর্থাৎ ঝড় বাতাসে, শ্বাস যেন একেবারে রুদ্ধ হয়ে আসছে, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। গুপ্ত গহ্বর থেকে পশু কাদের বলা হয়েছে? পশু সাম্রাজ্যবাদী শক্তিদের কথা বলা হয়েছে, যে তারা যেন পশুরা ঠিক যেমনভাবে বন জঙ্গলের মধ্যে গর্তের মধ্যে লুকিয়ে থাকে, সেই গহ্বর বা গর্ত মধ্যে যেন এই সাম্রাজ্যবাদী শক্তিরা পশুর মতো কোনো গর্তে লুকিয়েছিল। ঠিক এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালের কবির এই কবিতা লেখা, ঠিক যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে সাম্রাজ্যবাদী শক্তিধর দল পশুর মতো যেন গহ্বর থেকে গোপন গর্ত থেকে বেরিয়ে এসছে। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। তারা যে ধ্বনি ঘোষণা করলো, অর্থাৎ সাম্রাজ্য স্থাপনের জন্য শক্তি প্রদর্শন বা শক্তি প্রদর্শনের মাধ্যমে অপেক্ষাকৃত বা কম শক্তিধর দেশগুলোর ওপর শোষণ বা শাসন চালানো, শোষণ নির্যাতন, এই যে ধ্বনি, এই অশুভ ধ্বনি দিয়ে যেন আসলে তারা নিজের দিনেরই শেষ ঘোষণা করছে। অর্থাৎ তারা যেটা শুরু করেছে, কবি যেন যখন কবিতা লিখছেন তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালেই কবি এই কবিতা লিখছেন আফ্রিকা নিয়ে। আর দেখার বিষয় যে তিনি যেন এটা ঘোষণা তিনি এটা বলছেন যে এই যে সাম্রাজ্যবাদী শক্তিদের যে অশুভ ধ্বনি, তাদের যে বর্বরচিত মানসিকতা, তাদের যে সাম্রাজ্য বিস্তারের যে নীতি, অমানবিক যে নীতি, সেই অমানবিক নীতি বা এত কিছু করার মাধ্যমে এই যে অশুভ ধ্বনি, তারা যে অশুভ কাজগুলো করে চলেছে, তার ফলে আসলে তাদের নিজের দিন কিন্তু শেষ হয়ে আসছে। তাই কবি বলছেন যে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। গুপ্ত গহ্বর থেকে, অর্থাৎ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে সাম্রাজ্যবাদী শক্তিধর দেশগুলো ঠিক যেমনভাবে সাম্রাজ্য স্থাপনের জন্য আফ্রিকার উপরে যেমনভাবে চরম নির্যাতন, শোষণ, অমানবিক কার্যকলাপ, তাদের সম্পদ লুট, কিন্তু নিজস্ব দেশে আবার সেই সম্পদের কাজে লাগিয়ে নিজস্ব দেশে এক সুস্থ স্বাভাবিক জীবন পালন করছে, ঠিক এইগুলো করার মাধ্যমে আসলে নিজেদের অন্তিম কাল তারা ঘোষণা করছে। তাদের দিন কিন্তু শেষ হয়ে আসছে। তাই কবি বলছেন যে যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল। এবার বলছেন এসো যুগান্তের কবি। এই যে সময়টা চলে আসছে, যে যুগটা চলে আসছে, এই যুগের শেষ হোক। আর সেই শেষ
কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই যে বর্বরচিত আক্রমণ, সেই আক্রমণের শেষ প্রার্থনা করেছেন। তাই কবিতার শেষে তিনি আবেদন রেখেছেন বা তিনি যেন প্রার্থনা করেছেন কি, যে এসো যুগান্তের কবি। তিনি একজন কবিকে আহ্বান করেছেন, তিনি একজন কবিকে ডেকেছেন, যিনি কিনা এই যে বর্বরচিত আক্রমণের যে ধারা চলে আসছে, সেই ধারার, সেই যুগের শেষ ঘোষণা করবে। তিনি যেন একজন কবিকে আহ্বান করেছেন। সাধারণত আমরা কবিদের চিনি যে কবিরা হচ্ছেন দ্রষ্টা, অর্থাৎ তারা যেন পথ দেখাবেন, পথ প্রদর্শক। তো আফ্রিকার ওপরে বা আফ্রিকার মতো আরও অন্যান্য দেশগুলোর ওপরে ঠিক যেমনভাবে মানুষের এই সাম্রাজ্যবাদী শক্তিদের চরম আক্রমণ চালাচ্ছে এবং এর ফলে সেই শোষিত দেশগুলি যে অন্ধকারময় পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, সেই অন্ধকার অবস্থা দূর করার জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন পথ প্রদর্শক কবির বা যুগান্তের কবিকে আহ্বান করেছেন। তিনি আহ্বান করে বলেছেন যে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, আসন্ন সন্ধ্যা, আসন্ন মানে যে সন্ধ্যা আসছে বা এসেই পড়েছে, মানে যে সন্ধ্যা এসেছে, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, রশ্মিপাতে মানে আলোকপাতে, বলছে এই সন্ধ্যার আলোকে কি বলছেন কবিকে, যে এসো যুগান্তের কবি, বলছে হে যুগান্তের কবি তুমি এসো। কবিকে আহ্বান করছেন, কেন আহ্বান করছেন, যে শোষণ, যে নিপীড়ন, যে নির্মম আঘাত আফ্রিকার মতো বা আফ্রিকার ওপরে হানা হয়েছে, সেই আঘাত শেষ করা হোক। সেই সাম্রাজ্যবাদী শক্তির যে হিংসা, সেই হিংসাকে দূর করার জন্য যেন কবি যুগান্তের কবিকে আহ্বান করেছেন। তিনি বলেছেন যে এই সন্ধ্যার শেষ আলোতে, শেষ রশ্মিপাতে দাঁড়া ওই মানহারা মানবীর দ্বারে। দাঁড়াতে বলেছেন, কোথায় দাঁড়াতে বলেছেন, মানহারা মানবীর দ্বারে। অর্থাৎ মানহারা অর্থাৎ সম্মান হারিয়েছেন যিনি, অর্থাৎ অপমানিত হয়েছেন যিনি, মানবীর দ্বারে। তাহলে কোথায় দাঁড়াতে বলেছেন, আসলে এখানে আফ্রিকার কাছে দাঁড়াতে বলেছেন, যে আফ্রিকার অপমানিত হয়েছে, সেই যে অপমানিতের দ্বারে কবিকে দাঁড়াতে বলেছেন, যে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। অর্থাৎ এই আফ্রিকা তাদের অপমান করা হয়েছে, তাদের দরজায় দাঁড়াতে বলেছেন যুগান্তের কবিকে। তারপর কবিকে বলতে বলেছেন, বলো ক্ষমা করো। কবিকে বলতে বলেছেন ওই আফ্রিকাকে বলতে বলেছেন, আফ্রিকার অধিবাসীদের বলতে বলেছেন যে ক্ষমা করো। ক্ষমা করতে বলা হয়েছে, কিসের ক্ষমা? বলছেন যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো যে নির্মম অত্যাচার চালিয়েছে, যে নিষ্ঠুর আঘাত তোমাদের উপর এনেছে, তার জন্য তোমরা তাকে ক্ষমা করে দাও। কেন ক্ষমা করতে বলেছেন? যে আমরা জানি যে বা কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানবতাবাদী কবি, তিনি শান্তি চান। অশান্তি হোক, হিংস্র পরিবেশ সৃষ্টি হোক, এটা তিনি চান না। যে কোনো কবিই চান না, যে কেউ চান না। আর তাই তিনি বলেছেন যুগান্তের কবিকে আহ্বান করে, যে সাম্রাজ্যবাদী শক্তিধর দেশগুলো যে বর্বরচিত আক্রমণ তোমাদের ওপরে হেনেছে, তার জন্য তাদেরকে ক্ষমা করে দাও, তার জন্য তাদেরকে ক্ষমা করে দাও। তাহা মানে ক্ষমার ফলেই পৃথিবীতে শান্তি নেমে আসবে। আর যদি তার পাল্টা নেওয়া হয়, তারা যে আক্রমণ চালিয়েছে, তাই সেই আক্রমণের পাল্টা যদি তোমরা নিতে থাকো, তাহলে কিন্তু হিংসা বেড়েই যাবে। তাহলে এই যে পরের লাইনেই আবার বলছে যে হিংস্র প্রলাপের মধ্যে, এই যে হিংস্রের প্রলাপ শুরু হয়েছে, এই হিংস্র প্রলাপের মধ্যে যুগান্তের কবিকে ক্ষমা চাইতে বলেছেন। কে ক্ষমা করবে? আফ্রিকার অধিবাসীদের কাছে ক্ষমা চেয়েছেন, যে তাদেরকে ক্ষমা করে দাও। কবির এই যে ক্ষমা চাওয়া, অর্থাৎ ক্ষমা করতে বলা, বা কবির এই যে ক্ষমা চাওয়া, এটা যেন সেই হোক তোমার সভ্যতার শেষ বনি। অর্থাৎ কবির যে সভ্যতা রয়েছে,
কবি মানুষের যে কবির যে একটা মানসিক দিক থেকে যে একটা সভ্যতা রয়েছে, সেই কবি মানুষের সভ্যতা কোনো সময়ে চান না, বা যে কোনো কবি বা যে কোনো কবি মানসিকতা কোনো সময় কিন্তু হিংস্রতাটা চান না। তাহলে কবি মানুষের তার যে আলাদা একটা দেশ রয়েছে, তার যে আলাদা একটা কবির দেশ রয়েছে, সেই দেশের মধ্যে এটা হবে সভ্যতার শেষ পুণ্যবাণী। কোনটা সভ্যতার শেষ পুণ্যবাণী? বলো ক্ষমা করো। অর্থাৎ যিনি যুগান্তের কবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন যুগান্তের কবিকে আহ্বান করেছেন, যে কিনা ওই আফ্রিকার দ্বারে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করবে, কারণ এই ক্ষমা প্রার্থনার মাধ্যমেই পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে শান্তি রক্ষিত হবে, নচেৎ শান্তি রক্ষিত হতে পারে না। তাহলে বিশ্ব জুড়ে এই যে শান্তি রক্ষিত হবে, এটা পুণ্যের বাণীর মতো, বা এটাই পুণ্যের বাণী। তাই কবি বলেছেন যে হিংস্র প্রলাপ যে চলছে, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। তাহলে কবি ভালোবাসার দ্বারা বা ভালোবাসার মন্ত্রের মাধ্যমে প্রত্যেক মানুষের কাছে যেন মানবিক হওয়ার বা মানবতার একেবারে শিখরে পৌঁছে যাওয়ার আবেদন জানিয়েছেন। আলোচ্য কবিতার মাধ্যমেও কবি রবীন্দ্রনাথ ঠাকুর যেন এই আবেদনটাই জানিয়েছেন যে ভালোবাসার মন্ত্র দ্বারা প্রত্যেককে একসঙ্গে বেঁধে আমরা সকলেই যদি মানবিক হতে পারি, আমরা যদি মানবতার শিখরে পৌঁছাতে পারি, তাহলে হিংসা আমাদেরকে বিদীর্ণ করতে পারবে না, বা হিংসা আমাদের মধ্যে প্রবেশ করতে পারবে না। ভালোবাসার আলোই আমাদের যাত্রাপথের সঙ্গী হয়ে থাকবে। তাই কবি যেন বলেছেন যে সভ্যতার শেষ পুণ্যবাণী সেটাই, সভ্যতার শেষ পুণ্যের কথা সেটাই, ক্ষমা করো, নচেৎ কিন্তু হিংসা আমাদেরকে ছেড়ে যাবে না। কবির চোখে নয়, এটা কবির চোখেই শুধু যে এমনটা নয়, যে কোনো মানবিক মানুষও এটা চাইবেন যে ক্ষমা করা হলে আমাদের সঙ্গে থেকে হিংসাটা দূরে চলে যাবে এবং আমরা শান্তিতে বসবাস করতে পারবো। এই আবেদন নিয়েই আমাদের কবিতা শেষ করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর।